ডিসেম্বর মাসে শীতের রাত। শীতটা এবছর আরও জাঁকিয়ে পড়েছে। মাধবপুর গ্রামের শেষের শ্মশানের ডোম সিধু শ্মশান থেকে বাড়ির পথে রওনা দেবে বলে সবে গোছগাছ করছে। এখানে রাত 12টার পরে শীতে আর মরা পোড়ানো হয় না। কাঠে মরা পোড়াতে এই শীতের রাতে বেজায় কষ্ট। তার উপরে শিশির পড়ে কাঠ ভিজে যায়, তাই পোড়ানো মুশকিল হয়। তাও একটা মরা পুড়িয়ে সব কাজ যখন শেষ হয় তখন রাত 12:45। তার উপরে সিধুকে যে সাহায্য করে মানে নগেন আজকে না থাকাতে ওর আরও কষ্ট হয়েছে। এই তো জীবন পুরো বরবাদ, মরাই পুড়িয়ে যাচ্ছি। ওফ, কত রাত হয়ে গেল আজকে। আমার বাড়িতে অতটা পথ হেঁটে যেতে হবে যে। এই সব ভেবে শ্মশান থেকে বেরোতেই যাচ্ছে, তখনই একটা ভ্যান এসে শ্মশানের সামনে উপস্থিত হল। সেখান থেকে একটি লোক বেরিয়ে আসে। এই, তোরা লাশটা বের কর। ক্ষমা করবেন, এখন তো আর লাশ পোড়ানো হবে না। আরও আগে আমি চলে যেতাম, কিন্তু একটা লাশ চলে এসেছিল তাই যেতে পারিনি। কথা বলতে বলতেই 4টি লোক লাশটি এনে মাটিতে রাখে। সিধু একবার লাশটির দিকে তাকিয়ে দেখে সেটি একটি মহিলা। আর দীর্ঘদিন লাশ পোড়ানোর অভিজ্ঞতা থেকে একবার দেখেই বুঝতে পারে এর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। বুঝতে অসুবিধা হয় না। সারা শরীর সাদা কাপড়ে মোড়ানো, কেবল মুখটা দেখা যাচ্ছে। আর সাদা কাপড়ে জায়গায় জায়গায় চাপ চাপ রক্ত লেগে রয়েছে। বয়স খুব একটা বেশি নয়। আর বিশেষভাবে যেটা চোখে পড়ছে, মহিলাটি গর্ভবতী। এনার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি তা তো বুঝতেই পারছি। পোস্টমর্টেম রিপোর্ট কোথায়? পোস্টমর্টেম রিপোর্ট ওটা দিয়ে কি করবে? লাশটা উড়িয়ে দাও, তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। সব লাশের পোস্টমর্টেম রিপোর্ট হয় না, আর করা উচিতও নয়। এতে আরও বিপদ হতে পারে। এমন গর্ভবতী মহিলা মরল কি করে? দেখে তো। না না, আর কথা নয়, এ নাও 10,000 টাকা। সিধুর নজর মহিলাটির গলার দিকে পড়ে। একটি বেশ ভারী সোনার চেন। হয়তো তোমার মনে অনেক কিছু জল্পনা তৈরি হচ্ছে, কিন্তু এটা ভেবো না যে একে খুন করা হয়েছে। এর মৃত্যু নিজের জন্যই হয়েছে এবং ও নিজেকে উৎসর্গ করেছে তার কাছে। আর ওই সোনার চেনটা নেওয়ার কথা ভেবো না। ওর শরীর থেকে কিছু নিলে কিন্তু নিজের আর পরিবারের বিপদ ডেকে আনবে। সিধুর এবার বিষয়টি আরও জটিল মনে হতে লাগলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? আমাদের গ্রামে জানাজানি হয়ে গেলে বিপদ হতে পারে, তাই বলেই এখানে দেহটা নিয়ে এসেছি। আর রাত 3টে বাজার আগেই দেহে আগুন দিতে হবে, নইলে সমস্যা বাড়বে। তুমি আর কথা বাড়িও না, এই নাও টাকা, আর তাড়াতাড়ি কাজটা শেষ করো। এমনিতেই মরা পুড়িয়ে খুব একটা ইনকাম হয় না, আর এরা যেচে 10,000 টাকা দিচ্ছে। পাছে আর বেশি কথা বললে লাশ নিয়ে চলে যায়, তাই আর কিছু জিজ্ঞাসা করে না। কিভাবে মরেছে আমার জানার দরকার নেই। হাতের লক্ষ্মী, ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আমি মরাটা পোড়াচ্ছি, একটু সময় দিন, চিতাতে কাঠগুলো তৈরি করি। শীতের রাতে কোনো মতে কাঠ দিয়ে চিতা তৈরি করে। সিধু আর বাকিরা মিলে চিতাতে গিয়ে মরা তোলে। মরাটার শরীর থেকে একটা বিচ্ছিরি গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ছে। এর মাঝেই সিধু সোনার চেনটা সরিয়ে নেয়। সবাই মরদেহ ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে মৃত মেয়েটির চোখ দুটি আপনা থেকেই খুলে যায়। আর সিধুর সেদিকে চোখ পড়তে আঁতকে ওঠে, কারণ মেয়েটির চোখ দুটি পুরো কালো। আবার তাকাতেই দেখে চোখ দুটি আগের মতোই বন্ধ।
তাই সিধু ভয়কে আর প্রশ্রয় না দিয়ে মরদেহ নিয়ে এগিয়ে যায়। মৃতদেহটিকে কাঠের মধ্যে শোয়ানোর সময়ও সিধু ডোমের অদ্ভুত লাগে, কারণ শরীরটা ভীষণ শক্ত। এটা ঠিক যে মরার পর শরীর শক্ত হতে শুরু করে, কিন্তু এতটাও তো শক্ত হয় না। যখন শরীরে আগুন লাগানো হয়, জ্বলন্ত শরীরটা একবার তো উঠেও বসে পড়ে, কোনো ভেবেই যেন শরীরটা পড়তে চাইছে না। তাও সিধু ডোমের দীর্ঘ বছরের অভিজ্ঞতা দিয়ে কোনো মতে পোড়ানো শেষ করে। কাজ যখন শেষ হয় তখন রাত 2:30। চামড়া পোড়ার একটা বিকট গন্ধ হয় ঠিকই, শীতের রাতে সেটা আরও বেশি হয়। কিন্তু এই মরদেহ থেকে যেন আরও বেশি গন্ধ ছড়িয়েছে। এই কাজ যে তোমার পক্ষেই সম্ভব, তাহলে ঠিক খবরটাই পেয়েছিলাম। এই নাও তোমার টাকা। আর একটি কথা, ওই যে খাটটা যেটাতে করে দেহটি আনা হয়েছিল ওটা পুড়িয়ে দিও। আর পরের মরদেহ পোড়ানোর আগে চিতার জায়গাটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিও। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ওই মৃতদেহটাতে আমিও কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি, কিন্তু আপনি এতটা ভয় পাচ্ছেন কেন? আপনাকে এতটুকুই বলবো, ওটা একটা মৃতদেহ লাগলেও তা কিন্তু ছিল না। ওর ভেতরে ছিল অন্য কিছু, যা ওই মেয়েটি বেঁচে থাকার সময় সে স্বইচ্ছেতে ডেকে এনেছিল। তবে মৃতদেহ পোড়ানো হয়ে গেছে আর ওর শরীরের কিছু বাকি নেই, তাই আর চিন্তা নেই। কেবল ঘাটটা পুড়িয়ে দিও, কারণ মৃতদেহর সাথে যুক্ত কিছু থেকে গেলে ও আবার আসবে। ওকে, না জানাই ভালো, বিপদে পড়বে। আচ্ছা, এখন চলি। লক্ষ্মী অন্যদের সাথে ভ্যান গাড়িতে করে চলে যায়। আজ অবধি এর থেকেও কত ভয়ঙ্কর চেহারার মরা পোড়ালো, কিছু হলো না। তো এবার কি আর হবে? গিন্নিকে এটা দিলে না আনন্দে নেচে উঠবে। এটা আমি সারা জীবন কাজ করেও কিনতে পারতাম না। আর ওই লোকটি বলছিল এটাকে ফেলে দিতে। খাটটাও দেখে সেগুন কাঠের মনে হচ্ছে। এটাও কালকে বাড়িতে নিয়ে যেতে হবে, আজ তো আর হবে না। এত ভারী খাট কালকে নিয়ে যেতে হবে লোক দিয়ে। সিধু ডোম হাসতে হাসতে বাড়ির পথে রওনা দেয়। সিধু যখন বাড়িতে পৌঁছায় তখন ভোর হতে আর কিছু সময় বাকি। বাড়িতে পৌঁছে দরজা ধাক্কা দিতেই বউ বেরিয়ে আসে। কি গো, তোমার আজকে এত দেরি হলো কেন? আমি তো চিন্তাতে এক ফোঁটাও ঘুমোতে পারিনি। চিন্তা হওয়ারই কথা, কিন্তু রাত জেগে থাকাটা তোমার বিফলে যায়নি। এই দেখো তোমার জন্য কি এনেছি। ওরে বাবা, এটা আমার জন্য? কিন্তু এর তো অনেক দাম। কোথা থেকে পেলে তুমি? আজকে যে এতটা রাত হলো তার কারণ গভীর রাতে একটা মরা এসেছিল। কোথাও মরা পোড়ানোর কেউ নেই। আমিও যদি না করে দিই তাহলে মরা বাসি হবে, আর তা নাকি ওদের পরিবারের জন্য অমঙ্গলের। তাই যেন কাজটি করে দিই। সেই জন্য 10,000 টাকা আর এই সোনার চেনটা দিল। একটা মরা পোড়ানোর জন্য এত কিছু দিল? ভালো করে খবর নিয়েছো তো? কোনো বিপদ হবে না তো? ধুর ধুর, আমি একজন ডোম, আর মোড়া পোড়ানো আমার কাজ। এতে বিপদের কি আছে? তুমি এটা নাও তো, আর কোনো চিন্তা করো না। সিধুর বউ এত দামি একটা চেন পেয়ে আনন্দে সব ভুলে যায়। তখন রাত প্রায় শেষ মতো হবে। সিধুর যেন মনে হলো খুব মিহি অথচ মিষ্টি গলাতে কি ওর নাম ধরে ডাকছে। আর শুধু তাই নয়,
ওদের ঘরের টিনের ওপর দিয়েও কেউ হাঁটছে। সিধু চৌকিতে পাশেই শুয়ে থাকা বউয়ের দিকে তাকিয়ে দেখে একটা তৃপ্তি ভরা মুখে আনন্দে ঘুমাচ্ছে। বউকে খুশি দেখে সিধুরও বেশ ভালো লাগে। সিধু, আবার বাইরে থেকে সিধু। মেয়েলি কণ্ঠের আওয়াজ। সিধু ধীর পায়ে এসে দরজাটা খোলে। বাইরে তখন সামান্য আলো ফুটছে। ডিসেম্বরের সময় বলে সামান্য কুয়াশাও রয়েছে। সেই অবস্থায় চোখটা সয়ে যেতে সামনে তাকিয়ে দেখে একটা খাট ঘরের সামনে পড়ে আছে। আর এই খাটখানা ওর খুব চেনা, কারণ এটা সেই মৃতদেহটিকে নিয়ে আসা দামি সেগুন কাঠের খাটটা। আরে এই খাটখানা এখানে এলো কি করে? ঠিক এমন সময় সিধুর ঘাড়ে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ে। সিধু নিমেষে চমকে ওঠে, পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। আর আবার সেই খাটটার দিকে তাকাতে ওর শরীর নিমেষে গেমে ওঠে, কারণ ও দেখে একটি ভয়ঙ্কর কালো চেহারা আর একটা মরা বাচ্চার দেহ পাশাপাশি সেই খাটটাতে শুয়ে রয়েছে। কি বিভৎস সেই চেহারা! সিধু দীর্ঘদিন মরা পোড়ানোর জন্য বহু ভয়ঙ্কর লাশ দেখেছে, তবে এতটা ভয়ঙ্কর যে ওর শরীর কেঁপে ওঠে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে। সিধুর চোখে আর ঘুম আসে না। ও পরিষ্কার বুঝতে পারে বাড়ির চারপাশে কেউ যেন ঘুরছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বউয়ের গলাতে সেই সোনার চেনটা। এই দেখো তো কেমন লাগছে দেখতে আমাকে। বাহ, খুব খুব সুন্দর হয়েছে। সিধুর সেদিন বেশ জ্বর আসে, ঘর থেকে ও বেরোয় না। সেদিন রাতে বউয়ের যত্নে সিধুর জ্বর তখন অনেকটাই কম, আর সেই দুশ্চিন্তাটাও অনেকটা কমেছে। আবার আগের রাতের মতোই সেই আওয়াজে সিধুর ঘুম ভাঙে। কেউ যেন ওর বাড়ির টিনের উপর দিয়ে হাঁটছে। নিমেষে সিধুর গভীর ঘুম ভেঙে যায়। দর দর করে শীতের রাতেও ঘামতে শুরু করে। এ কি, বউ কোথায় গেল? দরজাও তো খোলা, বাথরুমে তো এদিক দিয়ে যেতে হবে না? সময় নষ্ট না করে কোনো মতে দরজার কাছে এসে বাইরের দিকে তাকায়, আর সামনে যা দেখে তা অকল্পনীয়। সেই মৃত মহিলার খাটটা, আর যাতে পাশাপাশি শুয়ে আছে ভয়ঙ্কর কালো চেহারা আর ওর স্ত্রী। ভয়ঙ্কর চেহারাটি সিধুর দিকে তাকিয়ে, যেই চোখ পুরো কালো, আর ওর স্ত্রী তখনও ঘুমোচ্ছে। ও তোমার কি হলো? ওঠো ওখান থেকে। কিন্তু কারোর কোনো উত্তর নেই। সিধুর পিছন থেকে আওয়াজ আসে, কাকে ডাকছো তুমি অমন করে? আমি তো এখানে। সিধু পিছনে তাকিয়ে দেখে ওর বউ পিছনে দাঁড়িয়ে, আর সামনের সেই খাট বা ভয়ঙ্কর চেহারা কেউ নেই। ও তুমি ভিতরে? তাহলে ওখানে? ওখানে কে? না, কেউ না, ভিতরে চলো। সিধুর মনে হতে থাকে ও পাগল হয়ে যাবে। ও যে একটা ভুল করে ফেলেছে তা বুঝতে অসুবিধে থাকে না। আড্ডা দিতে যাচ্ছে না দেখে পরের দিন দুপুরের দিকে ওর এক বন্ধু জগাই সিধুর কাছে আসে। এ কি রে সিধু, একদিনের মধ্যেই তোর একই চেহারা হয়েছে, শরীর খারাপ নাকি? সিধু বন্ধু জগাইকে দেখে যেন প্রাণ পায়। জগাই, তুই এসেছিস?
ভালোই হয়েছে। জানিস জানিস, মনে হচ্ছে আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি রে। এমন কেন বলছিস? সিধু কি কি দেখেছে সব খুলে বলে। তোকে অনেকবার বলেছিলাম এই শ্মশানের ডোমের কাজটা ছাড়। সারা দিন রাত মরা ঘাটলে তো অমনটাই হবে। তোর ওপরে কোনো আত্মার ছায়া পড়েছে, এর তোকে ঝাড়াতে হবে। চল পাশের গ্রামে শৈলেশ্বর ওঝার কাছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। বলছিস ঠিক হয়ে যাব? একবার ঘুরেই আসবি, চল না। সিধু যেন সব কিছু থেকেই মুক্তি পেতে চাইছে, তাই জগাইয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। শ্মশানের কাজ হচ্ছে না দেখেও অনেকে সিধুর কাছে খবর নিতে আসে। শরীর ভালো নেই, তাই সিধুর পরবর্তী হিসেবে নগেন কাজ সামলাবে জানায়। সিধু আর জগাই যখন শৈলেশ্বর ওঝার কাছে পৌঁছায় তখন সন্ধ্যা। শৈলেশ্বর ওঝার বয়স কত তা দেখে বোঝার উপায় নেই, 50 হতে পারে, আবার 90। শৈলেশ্বর ওঝা সব শুনে কিছু সময় একভাবে সিধুর চোখের দিকে তাকিয়ে থাকার পর, তুই সব কথা তো বললি না। সব কথা মানে? তুই নিজে বাড়িতে ডাকিনীকে ডেকে এনেছিস, কিভাবে সেটা ভাব। সিধুর একদিন আগের রাতের কথা মনে পড়ে। তার মানে ওই দেহ, ওই মেয়েটি ডাকিনী বিদ্যা করত, আর ডাকিনী বিদ্যার নিয়ম প্রথম সন্তান গর্ভে এলে তাকে ডাকিনীকে অর্পণ করতে হয়, আর সেটা ঠিক হলে অনেক শক্তি পাওয়া যায়। কিন্তু কোনো আচারে ভুল করার জন্য ডাকিনী ওকে মেরে ফেলেছে, আর মা মরলে সন্তান তো মরবেই। এই জন্যই ওর পরিবার দেহটি তাড়াতাড়ি পোড়াতে চাইছিল, আর এটাও বলছিল ওর শরীরের কোনো কিছু না নিতে। আমি ওই চেনটা এনেছি বলেই। একদম তাই। কোনো পরিবার কি মানতে পারে যে তার বাড়ির বউ ডাকিনী বিদ্যা করতে গিয়ে মারা গেছে? তুই ওর পেটটা তো দেখিসনি, নইলে আরো ভয় পেতিস। নিজের হাতে পেট কেটে 7 মাসের শিশুকে বলি দিতে হয়। আজকে রাতেই তুই বউয়ের গলা থেকে চেনটা নিয়ে গঙ্গাতে ভাসিয়ে দিবি। এখন তো তুই ভয় পাচ্ছিস, আর 3 দিন তোর বউয়ের শরীরে ওর চেন থাকলে বউকেও বাঁচাতে পারবি না। ওটা করলে আর চিন্তা নেই। আর এই কবচটা গলাতে বেঁধে নে, তাতে কোনো বিপদ হবে না। সিধু শৈলেশ্বর ওঝাকে প্রণাম জানিয়ে বাড়িতে ফিরে আসে। রাতে বউ যখন ঘুমিয়ে পড়ে, ওর গলা থেকে চেনটা নিয়ে নেয়। রাতের অন্ধকারে গঙ্গার দিকে যায়। সিধুর বারবার মনে হতে থাকে কোনো কালো ছায়া যেন ওর পিছনেই আছে, কিন্তু কিছু করতে পারছে না। আর গলার মাদুলিটা বেশ গরম হয়ে উঠছে। সিধু আন্দাজ করে শৈলেশ্বর ওঝার কবচের জোরে ডাকিন কাছে আসতে পারছে না। সেই সোনার চেনটা গঙ্গার জলে ভাসিয়ে দেয়। একটা কান্নার আওয়াজ ভেসে আসে গঙ্গা থেকে। সিধুর বউ সোনার চেনটি না খুঁজে পাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করে। সিধু কোনো কথা বলে না, কেবল বলে, তোমাকে আর একটি কোনো সময় বানিয়ে দেব। পরের দিন শ্মশানে গিয়ে জানতে পারে নগেনের বউ খুব অসুস্থ। সিধু নগেনের বাড়িতে যায়। কিরে নগেন, তোর বউয়ের কি হয়েছে? আজকে থেকে খুব অসুস্থ, শুয়ে কিসব উল্টো পাল্টা বকছে, চলো দেখবে। সিধু ঘরে ঢুকেই থমকে যায়। গিয়ে দেখে নগেনের বউ শুয়ে আছে সেই সেগুন কাঠের খাটে, যাতে করে সেই মহিলাটার মৃতদেহ আনা হয়েছিল। শ্মশানে দামি খাট পড়ে থাকতে দেখে নগেন ওটা বাড়িতে নিয়ে চলে এসেছে। আর একটি জিনিস দেখে
সিধুর শরীর দিয়ে ঠান্ডা জল বয়ে যায়, কারণ দেখে খাটটার ঠিক পাশেই নগেনের গর্ভবতী বউয়ের পেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর কালো চেহারা।